ওএমই এবার রিটেনে আসছে, দেখছো তো না কোশ্চেন? আমি ডিটেইলস পড়াই কেন? বাইবা, রিটেন, এমসিকিউ যা আছে এর ভিতরে, সব এর ভিতরে। ওএমই হোয়াট ইজ মিডিয়া ডিফিউশন, এটা শেষ করে ফেলছিলাম, কিন্তু ইটিওলজিও শেষ, সায়েন্স সিমটমও তো শেষ, তাই না? ট্রিটমেন্টের আগে মনে হয় শেষ করছে, হয়ে গেছে না? ইনভেস্টিগেশন, কানের যে কোনো ডিজিজ, কানের যে কোনো ডিজিজ বুঝবা যে আমার তো রোগীরে হেয়ারিং টেস্ট দেওয়াই লাগবে। হেয়ারিং টেস্টকে আমরা বলি অডিওমেট্রিক টেস্ট, কিছু গ্রস জিনিস বলি অডিওমেট্রিক টেস্ট কানের জন্য। আর কানের কোনো ডিজিজ হলে আমরা এক্স-রে একটা রাখি, তার মানে রেডিওলজিক্যাল টেস্ট, অডিওলজিক্যাল টেস্ট, রেডিওলজিক্যাল টেস্ট। যদি কানে কোনো ডিসচার্জ থাকে, কান দিয়া পানি পুজ পড়ে, তাহলে সেই পানি বা পুজ এটাকে বলে সোয়াব, ওরাল সোয়াব, AURAL, ওরাল মানে কান, অথবা এয়ার সোয়াব ফর সিএস। এই তিনটা টেস্ট দিতেই হবে। এক্স-রে, মাস্টয়েড। অডিওলজিক্যাল টেস্ট হলো পিওর টোন অডিওমেট্রি, রেডিওলজিক্যাল টেস্ট এক্স-রে, মাস্টয়েড, টাউন্স ভিউ, ঠিক আছে? আর যদি ডিসচার্জ করে আসে এরপরের ডিজিজগুলো সব হবে। ওএমই না, ওএমই তো ভিতরেই থাকে, ওটা তো পর্দা ফাটে না। তাহলে আমার ওএমইতে আমি টেস্টগুলো যা বলছি, অডিওমেট্রিক টেস্ট, পিওর টোন অডিওমেট্রি, ইম্পিডেন্স অডিওমেট্রি, যেহেতু বাচ্চাদের হয়, বাচ্চাদের জন্য অবজেক্টিভ টেস্ট হলো ইম্পিডেন্স অডিওমেট্রি, বলছি এটা, তাই না? ইম্পিডেন্স অডিওমেট্রি, ফ্ল্যাট কার্ভ আসবে, ফ্ল্যাট কার্ভ, কার্ভটা ফ্ল্যাট হবে, ওইটা আর আজকে দেখাইতেছি না, লেখা আছে এরকম যে গ্রাফ, এই যে কমপ্লায়েন্স, এরকম ডোম শেপের আর হবে না, এটা হবে ফ্ল্যাট, শিফটেড টু দ্য নেগেটিভ সাইড। যদি ফ্ল্যাট হয়, শিফটেড নেগেটিভ ইন্ডিকেটস ফ্লুইড ইন দ্য মিডল এয়ার, তার মানে ওএমই শেষ ডায়াগনোসিস। আর এক্স-রে মাস্টয়েড, এক্স-রে মাস্টয়েড টাউন্স ভিউ শোয়িং ক্লাউডিং অফ দি মাস্টয়েড এয়ার সেল। ক্লাউডিং নরমালি থাকে মৌচাকের মতন, হানিকম অ্যাপিয়ারেন্স, সেটা আর থাকবে না, ক্লাউডিং হবে। ক্লাউডিং দেখলে বুঝবো ডিউ টু ফ্লুইড, ঠিক আছে? এক্স-রে মাস্টয়েড টাউন্স ভিউ শোয়িং clouding of the mastoid air cell system indicates fluid in the middle air. Investigation says treatment. নিজেরাই ট্রিটমেন্ট বানায়ও বলতে পারবা যদি ডিজিজগুলো বুঝো। ট্রিটমেন্ট মানে মেডিকেল ট্রিটমেন্ট, কনজারভেটিভ ট্রিটমেন্ট, কনজারভেটিভ ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের মধ্যে আমাদের ডিজিজটা কেন হয়েছে? ম্যাল ফাংশনিং অফ দ্য স্টেন টিউব, কজের মধ্যে বলছিলাম না? কাজে ওইখান থেকে আমার টিউব বন্ধ, টিউব খুলতে হবে, টিউব বন্ধ, মিডল এয়ারে বাতাস যাইতেছে না, টিউব বন্ধ হওয়ার কারণে। এই যে এই ছবিটা, এই স্টেশন টিউব, এটা খুলতে হবে, এখানে নেজোফেরিঞ্জিয়াল লেনটা বন্ধ, তাহলে এমন কিছু ড্রপ দিতে হবে নাক দিয়া, যেটা নেজোফেরিংসে যাবে, টিউব খুলবে, নাকের ড্রপ। এটাকে বলে নেজাল ডিকনজেস্টেন্ট। 1 নাম্বার ডিকনজেস্টেন্ট নেজাল ড্রপ। ডিকনজেস্টেন্ট নেজাল ড্রপ। তাহলে নাক দিয়ে আমি ড্রপ দিলে কোথায় যাবে? নেজোফেরিংসে। নেজোফেরিংসে আছে স্টেশন টিউবের ওপেনিং, এই দুইটা নেজোফেরিংস, এখানে নাক, এই নাক দিয়ে ড্রপ দিলে নেজোফেরিংসে আসবে। বুঝতেছো কথা? তাহলে ডিকনজেস্টেন্ট নেজাল ড্রপ, শুধু একটা দুইটা নাম মনে রাখলেই চলবে, ডোজ না মনে থাকলেও হবে। বাচ্চাদের ক্ষেত্রে দেই আমরা 0.025, এইটা মনে রাখতে 0.05%, আর বড়দের ক্ষেত্রে 0.1%। কি? জাইলোমেট নেজাল ড্রপ। এন্টাজল তো নাম শুনছি, এন্টাজল পরীক্ষা হলে বলা যাবে না, এন্টাজল স্টাইল, ওষুধের নাম জেনেরিক নেম বলতে হবে। এটার নাম জাইলোমেটাজোলিন।
জাইলোমেটাজোলিন নাজাল ড্রপ, আরো অনেক ড্রপ আছে, একটা নাম মনে রাখলেই হবে। অক্সিমেটাজোলিন আছে, এফিড্রিন আছে। জাইলোমেটাজোলিন বড়দের ক্ষেত্রে 0.1%, বাচ্চা হলে 0.05%, অর্ধেক। যে কোনো নাকের ড্রপ, কানের ড্রপ 10 to 14 days। তাহলে এটার কাজ ডিকনজেস্টেন্ট, মানে কনজেশন দূর করবে। কনজেশন হইলে ইডিমা হয়। এই স্টেশন টিউবে ইডিমা হয়ে টিউব বন্ধ। মেল ফাংশনিং বলছিলাম না, আর বলবো না, কিন্তু অনেকবার বলছি, মুখস্থ হয়ে গেছে। টিউবের ফাংশন ছিল, ফাংশনটা নষ্ট করে দেওয়া, মেল ফাংশন। স্টেশন টিউবের কাজ কি? এটা ভাইবার কোশ্চেন। 3টা কাজ বলছি, ইকুইলিব্রিয়াম, ভেন্টিলেশন, ড্রেনেজ। এই কাজ যাতে আবার ফেরত আসে, ডিকনজেস্টেন্ট নাজাল ড্রপ দিলে টিউবটা খুলে যাবে। টিউব বন্ধ হয়ে আছে, কনজেশন কমানোর জন্য ডিকনজেস্টেন্ট। 2, এই যে সেক্রেটরি অটারিস মিডিয়া, এখানে মিউকাস সেল, সেরাস সেল, গবলেট সেলের সিক্রেশন হয়। এই সিক্রেশন কমায় দিতে হবে অ্যান্টিহিস্টামিন, সিস্টেমিক অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন নাম তো জানোই, অ্যান্টিহিস্টামিন সিঙ্গেল ডোজ যেগুলো আছে, অনেকেই নাম জানো, তাই না? কি কি আছে? একটা নাম বলো তো, বাস, যেটা সহজ। ফেক্সোভেনাডিন বলছো, এটাই মনে রাখো। অনেক আছে, লরাটাডিন, সিট্রিজিন, ফেক্সোভেনাডিন, বিটাএসটি, ঠিক আছে। ফেক্সোভেনাডিন মনে থাকবে তো, নাহলে লরাটাডিন আছে, যেটা বলবা ভেজাল করবো না, একসাথে 2-3টা নাম পরীক্ষার সময় বলবো না, ঠিক আছে। ফেক্সোভেনাডিন ডোজ দরকার নাই, ঠিক আছে। ফেক্সোভেনাডিন ডোজ মনে রাখতে পারবো না, অনেক পাওয়া যায়, 60, 90, 120, 180। ফেক্সোভেনাডিন সিঙ্গেল ডোজ 10 to 14 days, 10 to 14 days। শুধু অ্যান্টিবায়োটিক মনে রাখবা 7 to 10 days, বাকি যা আছে 14 দিন, 10 থেকে 14 দিন। 3 নাম্বার, এটার একটা কজ বলছিলাম, আনরিজলভড অটারিস মিডিয়া। যে রোগী অল্প কিছুদিন ওষুধ খেয়েছে, আসলে লো গ্রেড ইনফেকশন আছে, তাহলে আমাকে পুরোপুরি লো গ্রেড ইনফেকশন দূর করার জন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে। এই এখন যে এক্সটার্নাল আসতেছে, এর কথা হলো কেন অ্যান্টিবায়োটিক দিব, তখন কিন্তু চুপ থাকা যাবে না। যেহেতু সেক্রেটরি অটারিস মিডিয়া লো গ্রেড ইনফেকশন লিঙ্গার্স অন, লো গ্রেড ইনফেকশন থেকে যায়। If it is due to otitis media, if it is due to unresolved otitis media, or in case of associated upper respiratory infection, ধরো এই রোগী এখন আসছে তোমার কাছে সর্দি কাশি নিয়ে, ওএম এর রোগী, তাহলে তার অ্যান্টিবায়োটিক দিতে হবে। 2টা ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিব। at present যদি তার আপার রেসপিরেটরি ইনফেকশন থাকে, বলছি এটা বাচ্চাদের বেশি হয়, বাচ্চা নিয়ে আসছে সেক্রেটরি অটারিস মিডিয়ার রোগী, ওএম এর রোগী, নাক দিয়া সর্দি পড়তেছে বা নাক বন্ধ, কাশি আছে এই বাচ্চার, তাহলে বুঝতে হবে অ্যান্টিবায়োটিক লাগবে, ঠিক আছে। কিছু মনে না তার অ্যান্টিবায়োটিক লাগবে, এটা তো বুঝতেছে। অ্যান্টিবায়োটিক কেন দিব অ্যান্টিবায়োটিক? If it is due to unresolved otitis media or in presence of upper respiratory infection, এটা ব্র্যাকেটে লেখা থাকবে ভাইবার জন্য, রিটেনে এগুলি কিচ্ছু লাগবে না, সোজা নাম লিখে দিই, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন, নাজাল ডিকনজেস্টেন্ট, ঠিক আছে। যদি ভাইবাই ভালো করো তাহলে জিজ্ঞেস করবে ওএমই। ওএমই তে আমরা কি বলি? ওএমই নন পুরুলেন্ট ফ্লুইড, বলা আছে না ডেফিনেশনে, নন পুরুলেন্ট অলমোস্ট স্টেরাইল ফ্লুইড, স্টেরাইল, তাহলে আমি অ্যান্টিবায়োটিক কেন দিব? এই জন্য 2টা কথা, ইফ ইট ইজ ডিউ টু আনরিজলভড অটারিস মিডিয়া or in presence of upper respiratory infection, বুঝা গেছে? যদি রোগীর আপার রেসপিরেটরি ইনফেকশন থাকে যখন আমার কাছে নিয়ে আসলো ফিজিশিয়ানের সামনে, ওই সময়, তাহলে তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর আরেকটা কজ আনরিজলভড অটারিস মিডিয়ার জন্য যদি এটা হয়, এবং রিসেন্টলি দেখা গেছে ওএম এর রোগীর অ্যান্টিবায়োটিক দিতেই হয়, কারণ এই ডিজিজটা হইতেই সে এখন একমাত্র কারণ পাওয়া যাইতেছে আনরিজলভড অটারিস মিডিয়া। এখন বুঝছো?
তাহলে এই হলো আমার 3 নম্বর। 4 নম্বর আমার কাজ কি ছিল? এইম যদি বলে অটাইটিস মিডিয়া উইথ ডিফিউশন ট্রিটমেন্ট কেন দিবা, এইম কি তোমার? কি এইম হওয়া উচিত? কি মাথায় আসে যে তার মধ্যকর্ণে পানি জমতেছে, এটা বাইর করার এইম হইলো আমার পানি যেন না জমে, যেটা জমছে এটা বাইর করা, এই তো যেটা জমে গেছে অলরেডি। তাহলে এইম হলো টু রিমুভ দ্য ফ্লুইড and to prevent its reaccumulation। দুইটা উদ্দেশ্য না, যা জমে গেছে এটা বাইর করব আর যেন না জমে। এটা হলো aim of treatment, to remove the fluid from the middle ear cavity and to prevent its reaccumulation। এই aim, তাহলে এই aim এর কারণে আমার ট্রিটমেন্ট গুলো দেওয়া। কি ট্রিটমেন্ট দিব? nasal decongestant। এটার কাজ কি? টিউবের ইডিমা কমাই দিবে, টিউব আবার আগের মতো কাজ করবে, যাতে টিউব বন্ধ হওয়ার কারণেই তো সমস্যাগুলো হয়েছিল। টিউব খুলে গেলে ভালো হবে। 1 নম্বর দিয়ে আমি টিউবটা খুলবো। 2 এই যে মিডল এয়ার ইনক্রিজ সেক্রেটরি অ্যাক্টিভিটি, কজের মধ্যে বলা আছে ইনক্রিজ সেক্রেটরি অ্যাক্টিভিটি অফ দ্য মিডল এয়ার মিউকোজা। বলছি না কজে যে অ্যালার্জিক কজ, ভাইরাল কজ, এই অ্যালার্জি আর ভাইরাস স্টিমুলেশন দেয় মিউকোজাকে, মিউকাস সেল, সেরাপ সেল, গবলেট সেল, তখন সিক্রেশন বাড়ায় দেয়। এই সিক্রেশন করার সময়ও যাতে সিক্রেশন কমে যায় এই জন্য অ্যান্টিহিস্টামিন দেয়, আর সিক্রেশন করতে দিবে না। 3 নম্বর বললাম এটা আনরিজলভ অটাইটিস মিডিয়ার জন্য হয়েছে, এই জন্য অ্যান্টিবায়োটিক। তাহলে তো আমার চারিদিক থেকে আমি ট্রিটমেন্ট দিয়ে দিছি। এইবার ইউস্টেশিয়ান টিউব অ্যাডভাইস দিতে হবে, অ্যাডভাইস টু দ্য পেশেন্ট। ওষুধ তো তোমার সামনে বসে 14 দিন খাবে না, বাসা যাবে না? হ্যাঁ, তাহলে অ্যাডভাইস কি? এখন বাচ্চা যদি হয় রোগী, এগুলো ভাইবার কোশ্চেন। যদি বাচ্চা হয়, ইফ পেশেন্ট ইজ স্কুল গোয়িং চিলড্রেন, যদি বাচ্চা হয় অ্যাডভাইস চুইংগাম। ওই বাচ্চারা চুইংগাম দিলে ও সারাদিন খাবে, ও আর কিন্তু কাজ জানে না, চিবাবে, কান্নাকাটি করবে আরো খাওয়ার জন্য, চিবানোর জন্য। চিবাইলে কি হয়? ইউস্টেশিয়ান টিউব ওপেন হয়। ঠিক আছে, ইউস্টেশিয়ান টিউব যত ওপেন হবে তত বাতাস ঢুকবে মিডল এয়ারে, যত বাতাস যাবে, মিডল এয়ারে থাকার কথাই ছিল বাতাস, যত এয়ারেশন হবে আস্তে আস্তে কানের ভিতরে মধ্যকর্ণে আর পানি জমবে না, ইউস্টেশিয়ান টিউব আবার নর্মাল হয়ে যাবে। তাহলে টু এনকারেজ রিপিটেড সোয়ালোইং, চুইংগাম দিতেছি ইন কেস অফ চিলড্রেন কেন? টু এনকারেজ রিপিটেড সোয়ালোইং which provides aeration to the middle ear cavity. It provides aeration to the middle ear cavity. মিডল এয়ারে যেন পর্যাপ্ত বাতাস ঢুকে, এই এয়ারেশন করবে কে? যদি রিপিটেড সোয়ালোইং হয়। তাহলে রিপিটেড সোয়ালোইং, বাচ্চারা যদি বলো তুমি বাসায় যায় খালি ডগ গিলবা, জীবনও গিলবে না, চুইংগাম দিলে অটোমেটিক গিলবে। ঠিক আছে, এটা বড়দের ক্ষেত্রেও বইতে লেখা আছে, বড়দের আরেকটা, কিন্তু বড়রা কি চুইংগাম চিবাইতে পারবে না? কাজে এত আলাদা দরকার নেই, বড়রাও চুইংগাম চিবাবে, বইতে লেখো। বড়রা চুইংগাম নিষেধ আছে, ডায়াবেটিস থাকলে এক কথা। তাহলে আমার অ্যাডভাইস বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু বেশি কমন, বাচ্চাদেরকে আমরা চুইংগাম দিব। বড়দের কি করতে হবে যদি জিজ্ঞাসা করে, বইতে কি লেখা আছে? ভালসালভা ম্যানোভার। বড়দেরকে অ্যাডভাইস দিব ভালসালভা ম্যানোভার করার জন্য। এটা কি বলতেছে? অ্যাডভাইসের কথা বললাম। বড়দের ক্ষেত্রে ভালসালভা ম্যানোভার, এটা কি? কে বলতে পারে? দেখবা গার্জিয়ানরাও বলে, বড়রা কানে যদি বলো পিঁপড়া ঢুকছে, নাক কান বন্ধ করে বাতাস দাও, জয়েন্ট করে প্রেসার দাও, স্টুডেন্ট টিউব খুলে গেছে। এটা ভালসালভা ম্যানোভার। এটা কিন্তু বইতে লেখা আছে, 27 বছর প্র্যাকটিস করি, কাউরে বলিনি। ওই বলছি চুইংগাম চিবে। ঠিক আছে, ভালসালভা ম্যানোভার। কারণ এই যারা নতুন পাস করতেছে এই এক্সটার্নাল গুলো এসে জিজ্ঞেস করে আর কি ভালসালভা ম্যানোভার। তাহলে ট্রিটমেন্ট অ্যাডভাইস বুঝছো। এরপরে ফলো আপ 2 সপ্তাহ পরে এসে দেখাবে। 2 সপ্তাহে যারা ভালো হবে না
আবার রিঅ্যাকুমুলেশন অফ ফ্লুইড হয়। If medical treatment does not help, if medical treatment does not help, or if medical treatment failed, then কি করতে হবে? Surgical intervention should be needed. কি সার্জারি? মাইরিঙ্গোটমি and aspiration of fluid. এই যে মেডিকেল ট্রিটমেন্ট দিলাম 2 সপ্তাহ পর আসছে, রোগীর যেরকম ছিল ওরকমই আবার ফ্লুইড জমতেছে, ট্রিটমেন্ট দেওয়ার পরেও মধ্যকর্ণে ফ্লুইড আছে, ওয়েভিং সারে নাই, তাহলে কি করব? সার্জিক্যাল ইন্টারভেনশন, সার্জারি করতে হবে, ছোট সার্জারি। কি? মাইরিঙ্গোটমি। এইটা না বুঝলে এইটা ভাইবাতে 15 জন পরীক্ষা দিবা 13-14 জনরই ধরা হবে মাইরিঙ্গোটমি। Myringotomy and grommet insertion. আগে myringotomy and aspiration of fluid. ফ্লুইডটা বাইর করতে হবে। মাইরিঙ্গোটমি কি? এই যে এখানে পানি জমছে, মিডল ইয়ারে পানি, ওএমিতে পানি জমে না, ফ্লুইড। এই ফ্লুইড ওষুধে কিছুই কাজ হইলো না, ইনসুলেশন টিউবও খোলে নাই, আবার ফ্লুইডটা যেরকম ছিল আছে, 14 দিন পর আসছে যেরকম আছে, রোগীর ফ্লুইড কমে নাই, তাহলে এখন আর ওষুধ দিয়ে কি করব? এখন ফ্লুইডটা বাইর করতে হবে। বাইর করলে কি করা লাগবে? এইখান দিয়ে ঢুকবো, ঢুকে এই পর্দা ছিদ্র করলে বাইরে যাবে না? এই পর্দাটারে যে ছিদ্র করলাম, কাটলাম, এটাই হলো মাইরিঙ্গোটমি। তাহলে মাইরিঙ্গোটমি কথাটা করতে থেকে আসলে এটা তো টিম্প্যানিক মেমব্রেন হওয়ার কথা ছিল, টিম্প্যানো মেমব্রোটমি। টিম্প্যানিক মেমব্রেনের আরেক নাম মাইরিঙ্গা, টিম্প্যানিক মেমব্রেনের আরেক নাম এয়ারড্রাম অর মাইরিঙ্গা। তো মাইরিঙ্গা ইনসিশন দিছি, মাইরিঙ্গোটমি। এটা হলো ইট ইজ দি সার্জিক্যাল প্রসিডিউর টু ইনসাইজ দ্য টিম্প্যানিক মেমব্রেন। আরো সহজ, সিম্পলি ইনসাইজ দ্য টিম্প্যানিক মেমব্রেন ইজ কল্ড মাইরিঙ্গোটমি। ইনসিশন দেওয়াটাই মাইরিঙ্গোটমি। ইনসিশন দেওয়া আবার এইটুকু, তিনটা লেয়ার, টিম্প্যানিক মেমব্রেনের তিনটা লেয়ার ছিদ্র করা লাগে। আমি যদি এই দুইটা পর্যন্ত আসি, ফ্লুইড জীবনে বাইরে বেশি, টিম্প্যানিক মেমব্রেন 3টা লেয়ার না বলছি একবার, বাইরের থেকে আউটার কিউটিকুলার লেয়ার, মাঝখানে মিডল ফাইব্রাস লেয়ার, একদম ভিতরে ইনার মিউকোজাল লেয়ার। এই 3টা নিয়ে টিম্প্যানিক মেমব্রেন, 3টা লেয়ার ক্রস করে আমার ভিতরে যাইতে হবে মাইরিঙ্গোটমটা দিয়া। এইটা যে যন্ত্র দিয়া করে এটা দেখতে এরকম মাইরিঙ্গোটম। এইখানে এইটুক ঢুকাই দিলেই 3টা লেয়ার ক্রস হয়, এইজন্য এই এরকম মাঝখানে এরকম করা আছে, এই ট্রায়াঙ্গুলারের মধ্যে এইটুক আর বেশি ঢুকাবো। বুঝা গেছে তো? এটার নাম মাইরিঙ্গোটম। মাইরিঙ্গোটম দিয়ে আমরা এইটাকে ছিদ্র করি, কারণ টিম্প্যানিক মেমব্রেনকে, টিম্প্যানিক মেমব্রেনের আরেক নাম মাইরিঙ্গা, এইজন্য এটাকে বলে মাইরিঙ্গোটমি। সিম্পলি ইনসাইজ দ্য টিম্প্যানিক মেমব্রেন। সুন্দর করে বললে, যেহেতু এটা সার্জারি, ইট ইজ দি সার্জিক্যাল প্রসিডিউর টু ইনসাইজ দ্য টিম্প্যানিক মেমব্রেন বাই মাইরিঙ্গোটম। এটা হলো তোমার মাইরিঙ্গোটমি। কেন করব ছিদ্রটা? মাইরিঙ্গোটমি সবাই করি, এই যে এটা হলো ভাইবার কোশ্চেন। মাইরিঙ্গোটমি কেন করব? এইম হলো to remove the fluid from the middle ear cavity. মিডল এয়ার ক্যাভিটি থেকে ফ্লুইড রিমুভ করার জন্য আমরা এই মাইরিঙ্গোটমি করি, ঠিক আছে? আর এয়ারেশনের জন্য, মিডল এয়ারে যেন বাতাস যায়, সেই জন্য এই মাইরিঙ্গোটমি করে আমরা একটা টিউব বসাই দিই অনেকে, গ্রমেট, এটা পরে। এখন যেটা বলছি মাইরিঙ্গোটমি ট্রিটমেন্ট শেষ হয়নি, কিন্তু এখনো আমার সময় শেষ হয়ে যাচ্ছে। তাহলে ট্রিটমেন্টের মধ্যে ইফ মেডিকেল ট্রিটমেন্ট ফেইল, দেন আমরা কি করব? সার্জিক্যাল ইন্টারভেনশন ইজ নিডেড। সার্জারি কি? মাইরিঙ্গোটমি এন্ড মাইরিঙ্গোটমি করলাম, ফ্লুইড তো আছে ভিতরে, লাইনা বাইট করতে হবে সাকার মেশিন দিয়ে, সাকশন ক্লিয়ারেন্স, সাকার মেশিনের সাকার নোজল ধরলে এটা লাইনা নিয়ে আসবে। অ্যাসপিরেশন, এটাকে বলে অ্যাসপিরেশন অফ ফ্লুইড। মাইরিঙ্গোটমি এন্ড অ্যাসপিরেশন অফ ফ্লুইড, মিডল এয়ারে যে ফ্লুইডটা আছে সেটাকে বাইট করব, অ্যাসপিরেশন করব। তাহলে রোগীটাকে করলাম, এখন তো বাসায় চলে যাবে। ফলোড বাই
কনজারভেটিভ ট্রিটমেন্ট, আগে যা ট্রিটমেন্ট দিছি আবার, ফলোড বাই মেডিকেল ট্রিটমেন্ট। বুঝছো কিনা? এখন তো ফ্লুইড বাইর করে দিছে, আবার যেন না জমে, ফলোড বাই মেডিকেল ট্রিটমেন্ট। আবার আগে নেজাল ডিকনজেশন, অ্যান্টিহিস্টামিন এগুলো সব দিয়ে দিল, আবার ফলো আপে আসতে হবে রোগীর। অ্যাগেইন ফলো আপ। ফলো আপে যদি দেখা যায় অ্যাগেইন রিঅ্যাকুমুলেশন অকার্স, অথবা আবার লিখবা ইফ কনজারভেটিভ ট্রিটমেন্ট মাইরিঙ্গোটমি অ্যান্ড অ্যাসপিরেশন অফ ফ্লুইড হ্যাজ ফেইলড। একই কথা বলতেছি বারবার, বুঝতে যদি না, কারণ এখন তো আমি আরো ট্রিটমেন্ট যোগ করলাম। মেডিকেল ট্রিটমেন্ট মাইরিঙ্গোটমি অ্যান্ড অ্যাসপিরেশন অফ ফ্লুইড হ্যাজ ফেইলড। তাহলে কি করব? এরকম হইতে পারে না, রোগীর মাইরিঙ্গোটমি করে দিছি, অ্যাসপিরেশন অফ ফ্লুইড দিছি, ট্রিটমেন্ট চলতেছে, আবারও পানি জমছে, এবার আসছে, তাহলে কি করা লাগবে? গ্রমেট ইনসারশন। গ্রমেট ইনসারশন, এই যে ছিদ্র করছি, ছিদ্রতে একটা টিউব দিয়ে দিব। এই কালার দেখা যায়? ওই ছিদ্রে একটা টিউব ঢুকে দিই, টিউবটা দেখতে এরকম। আমি এখানে দেখো, এই হলো টিম্প্যানিক মেমব্রেন, এটা হলো এন্টেরো কর্ডেন। এইখানে আমি টিউবটা ঢুকাই দিলাম। এরকম একটা টিউব, এইখানে একটা তার থাকে, তার ওয়্যার, এই ওয়্যারটা বাইরের দিকে থাকে, এইটা টিম্প্যানিক মেমব্রেনের ভিতরে এইটুক, বাইরে এইটুক। তার কেন দিলাম? অনেক সময় দেখা যায় প্রথম যারা গ্রমেট দিতে যায় ভিতরে চলে যায়, পরে আর খুঁজে পায় না। এটা অনেক ছোট, হাতে নিলেও তোমার কষ্ট হবে, যদি পড়ে যায় আর খুঁজে পাইবে না, এত ছোট। এই টিউবটা পর্দা ছিদ্র করে আমরা ঢুকাই দিই, ঠিক আছে? তারটা কেন দিলাম? তারটা যদি মিডল এরে ঢুকে যায়, এক্সরে করলে তারের জন্য দেখা যাবে, সাদা অংশ দেখা যায় না, তারটা দেখা যায়, চুলের মতো দেখা যায়। শিওর হওয়ার জন্য যে ভিতরে আছে, অনেক সময় বাইরেই পড়ে যায়, ওটির টেবিলে খুঁজে তো পায় না, তখন তো মাথা খারাপ, যেটা ভিতরে আছে না বাইরে আছে। এটাকে বলে গ্রমেট। GROMMET, গ্রমেট, GROMMET, গ্রমেট। এর আরেক নাম ভেন্টিলেশন টিউব। যেহেতু স্টেশন টিউব ছিল ভেন্টিলেশন টিউব, তার মেল ফাংশন, এই জন্য আমি আরেকটা টিউব বানায় দিতে হয়েছে এখন বাইরের থেকে। এটা স্টেশন টিউবের কাজ করবে, এটার নাম ভেন্টিলেশন টিউব অর গ্রমেট। এগুলা টেফলনের তৈরি অথবা সিলিকনের তৈরি। টেফলন বা সিলিকন, সবচেয়ে বেশি আমরা ইউজ করি টেফলনেরটা। টেফলন এগুলো বায়োমেটেরিয়ালস। বায়োমেটেরিয়ালস তো জানো, নন অ্যালার্জিক, নন কার্সিনোজেনিক, নন ইনফেক্টিভ। এটা এখন পরে সময় পেলে বলবো, এটা খুব কম লাগেও না তোমাদের জন্য, পোস্ট গ্রাজুয়েশনে লাগবে, যেহেতু এখানে ট্রিটমেন্টে আছে, এই জন্য আমি বলেছিলাম জিনিসটা কি। হ্যাঁ, নাহলে তো কইতে পারতাম উঠাও, আর তোমরা উঠাইতা, পরে পরীক্ষার সময় কিছু নাই, মানে এই সিস্টেমই তো হইতেছে, জানি তো সব। হ্যাঁ, মাইরিঙ্গোটমি অ্যান্ড অ্যাসপিরেশন অফ ফ্লুইড, নাহলে কবে সিলেবাস কমপ্লিট করে আমিও চলে যেতাম যে আমার সিলেবাস কমপ্লিট। মাইরিঙ্গোটমি অ্যান্ড অ্যাসপিরেশন অফ ফ্লুইড ফলোড বাই মেডিকেল ট্রিটমেন্ট। যদি এইটাতেও ভালো না হয়, তাহলে আমরা কি করব? গ্রমেট ইনসারশন। যেহেতু মাইরিঙ্গোটমি তো করা আছে, মাইরিঙ্গোটমির পরে গ্রমেট দিয়ে দিব, ওই ছিদ্র দিয়ে গ্রমেট ঢুকাই দিব। গ্রমেট ইনসারশন ফলোড বাই গ্রমেট ইনসারশন ফলোড বাই মেডিকেল কনজারভেটিভ ট্রিটমেন্ট। আবার ট্রিটমেন্ট চলবে, যেহেতু এখন গ্রমেট দিছো, আবার সেই ট্রিটমেন্ট, কনজারভেটিভ ট্রিটমেন্ট। তার সাথে মেল ফাংশনিং অফ দ্য টিউবের অনেকগুলো কজ বলছি।
যেই রোগীরে যে বাচ্চারা এই চিকিৎসা দিতেছি সেই বাচ্চার যদি এনলার্জ টনসিল থাকে তাহলে উপকার হবে। এই টিউবের সমস্যা তো হয়েছিল, ম্যাল ফাংশনিং কেন হয় বলছিলাম, টিউব বন্ধ হয়ে যায়, এনলার্জ এডিনয়েড, এনলার্জ টনসিল, ক্রনিক রাইনোসাইনোসাইটিস, নেজোফেরিঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা। যদি তার এই রোগীর যদি এগুলি থাকে, এগুলো আগে রিমুভ করা লাগবে না? তাহলে আমার এতগুলা ট্রিটমেন্টের পরে এখন আরেকটা পয়েন্ট, ট্রিটমেন্ট অফ দি কন্ট্রিবিউটরি ফ্যাক্টরস। সার্জিক্যাল ট্রিটমেন্ট of the contributory factors। এটা বুঝছো কথাটা? সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ দি কন্ট্রিবিউটরি ফ্যাক্টরস, এইখানে লেখা দিবা অ্যাডিনয়েডেক্টমি, টনসিলেক্টমি, এন্ট্রাল ওয়াশআউট। এন্ট্রাল ওয়াশআউট বুঝছো? এতদিনই তো হয়ে যাওয়ার কথা, নোজে পড়াইছে না? ম্যাক্সিলারি সাইনোসাইটিস যদি থাকে, সাইনাসে ইনফেকশন থাকে, তাহলে ওয়াশ করতে হয়। এইটা ম্যাক্সিলারি সাইনাসের আরেক নাম অ্যান্ট্রাম অফ দ্য হাইমোর, এটা বাইবার কোশ্চেন। ম্যাক্সিলারি সাইনাসের আরেক নাম অ্যান্ট্রাম অফ হাইমোর। তাহলে এইখানে ইনফেকশন আছে ম্যাক্সিলারি সাইনাসে, এইটাকে ওয়াশ করারে বলে অ্যান্ট্রাল ওয়াশ। টনসিলেক্টমি, অ্যান্ট্রাল ওয়াশ আউট, ব্র্যাকেটে ইন কেস অফ chronic maxillary sinusitis। কি বলছি আমি? সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ দি কন্ট্রিবিউটরি ফ্যাক্টরস, এর মধ্যে অ্যাডিনয়েডেক্টমি, টনসিলেক্টমি, অ্যান্ট্রাল ওয়াশ আউট ইন কেস অফ ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস। যদি সাইনোসাইটিস থাকে, এডিনয়েড থাকলে এডিনয়েডেক্টমি, টনসিল থাকলে টনসিলেক্টমি, না থাকলে এগুলো লিখে নেই, কিন্তু সব রোগীরে বোধহয় করতে হবে। এটা হলো কন্ট্রিবিউটরি ফ্যাক্টরস, যেগুলা আমার এই টিউবটা বন্ধ করার জন্য দায়ী। সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ দি কন্ট্রিবিউটরি ফ্যাক্টরস, ইফ enlarged adenoid, adenoidectomy, if chronic tonsillitis, tonsillectomy, if chronic maxillary sinusitis। এখন বুঝছো কথাটা? তাহলে অ্যান্ট্রাল ওয়াশ আউট, এখানে যোগ দিছি বইলা তিনোটা একসাথে করতে হবে এরকম না। যদি ওই রোগীর ক্রনিক maxillary sinusitis থাকে, অ্যান্ট্রাল ওয়াশ করে দিতে হবে। এবং এগুলা কখন করব? এট দ্য টাইম অফ মাইরিঙ্গোটমি, একসাথে, যেহেতু মাইরিঙ্গোটমি করতেছি একসাথে করে দিব। বুঝছো কিনা? এই জিনিসগুলো আমি কখন করব? এট দ্য টাইম অফ মাইরিঙ্গোটমি। রোগীর যদি মাইরিঙ্গোটমি না লাগে তাহলে আমার এই সার্জারিও করার দরকার নাই। ওভারঅল ট্রিটমেন্ট বোঝা গেছে। কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব ফার্স্ট, নেজাল ডিকনজেস্টেন্ট, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন, আর বাসায় চলে যাবে 2 সপ্তাহ পরে দেখা করবে। অ্যান্টিবায়োটিক কি দিলাম? বাচ্চাদের জন্য চুইংগাম, যে চুইংগাম চিবাবে, বালসাল বা ম্যানোভার করবেন। 2 সপ্তাহ পরে আসবে, যদি দেখা যায় কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেইল, যেমন ছিল তেমনই আছে, ইমপ্রুভ হয় নাই, তাহলে আমি এবার কি করব? সার্জারি, মাইরিঙ্গোটমি করব এবং ফ্লুইড অ্যাসপিরেশন করে দিব, ফ্লুইড বাইট করে দিব, প্লাস যে আগের ওষুধগুলো আবার চলবে। 2 সপ্তাহ পরে দেখাবেন। 2 সপ্তাহ পরে আসছে, যদি দেখা যায় আবারও জমছে, তাহলে আমার গ্রমেট ইনসারশন করে দিয়ে আবার আগের ট্রিটমেন্ট দেব, সাথে সাথে ওরে সার্জারিগুলো করে দিব। ওই সময় মাইরিঙ্গোটমি করার সময় যে আপনার বাচ্চার একটা ছোট, আমরা বলি একটা বোতাম বসাবো, রোগীর গার্জিয়ানরা যদি কোন গ্রমেট বসাবো বুঝবে না, যে একটা বোতাম পর্দা ছিদ্র করে একটা বোতাম বসাই দিব। এটা নিজে নিজেই, এই গ্রমেট সেলফলি এক্সট্রুডেড, নিজে নিজেই বাইরে আসে উইদিন 6 মান্থস। এটাকে বলে শর্ট টার্ম গ্রমেট। শর্ট টার্ম গ্রমেট নিজে নিজেই 6 মাসে পর্দার ছিদ্রটা হিলিং হয়ে যায়, এটাকে বাইরের দিকে ধাক্কায় বাইরে করে যায়, নিজেই বাইরে আসে। ঠিক আছে? যদি মনে করো যে রোগীও বুঝে নাই, তুমিও দেখতেছো গ্রমেট তো নাই, তাহলে কেমনে শিওর হবো? একটা এক্সরে, যে মিডল এয়ারে এক্সরে থাকলে তার দেখা যাবে, মিডল এয়ারে যদি গ্রমেটটা থেকে যায়। ঠিক আছে? গ্রমেট দেখার জন্য এক্সরেতে ওই গ্রমেটে একটা তার থাকে, ওয়্যারটা দেখা যায়। এগুলা খুব ভালো, যারে আমরা অনার্স মার্ক দিই তারে জিজ্ঞেস করি। ঠিক আছে?
এই হলো একটা ট্রিটমেন্টের কথা বললাম। গ্রমেট দিয়ে দিব, গ্রমেটের সাথে আমার কন্ট্রিবিউটরি ফ্যাক্টরসগুলো রিমুভ করব, যেই কারণে তার এই টিউবটা বন্ধ হয়েছে। যদি এডিনয়েডের জন্য হয় এডিনয়েডেক্টমি, টনসিল হিউজলি এনলার্জ টনসিল টনসিলেক্টমি, যদি তার ক্রনিক রাইনোসাইনোসাইটিস থাকে তাহলে অ্যান্ট্রাল ওয়াশ করে দেব। কথা বোঝা গেছে? এই হলো ওভারঅল ট্রিটমেন্ট। এইবার মাইলিঙ্গোটমির উপরে যেইটুক তোমাদের দরকার, মাইলিঙ্গোটমি যে বললাম, মাইলিঙ্গোটমি বলছি সিম্পলি ইনসাইড দ্য টিম্প্যানিক মেমব্রেন। উদ্দেশ্য কি? এইম অফ মাইলিঙ্গোটমি রিমুভাল অফ দি ফ্লুইড ফ্রম দ্য মিডল এয়ার ক্যাভিটি, যেটা অ্যাকুমুলেশন হয়েছে, সেই জন্য আমরা মাইলিঙ্গোটমি করি। আরেকটা উদ্দেশ্য মাইলিঙ্গোটমি কেমন করি, কেন করি? ফর গ্রমেট ইনসারশন। মাইলিঙ্গোটমি ছাড়া গ্রমেট দেওয়া যাবে না। তাহলে গ্রমেটের উদ্দেশ্য কি? কন্টিনিউড এয়ারেশন মিডল এয়ার, মিডল এয়ারে যেন বাতাস ঢুকে, কন্টিনিউড এয়ারেশন। এই দুইটা এইম। একটা এইম মিডল এয়ারে যাতে যে পানিটা আছে যেটা বাইর করে দিতে পারি। মাইলিঙ্গোটমি করতেছি for removal of fluid which is already accumulated within the middle air cavity. 2. Grommet for grommet insertion, grommet বসানো। কেন গ্রমেট দিব? for continued aeration of the middle air, middle air বাতাস ঢুকতেছে না, এসেশন টিউব কাজ করে না, এই অল্টারনেটিভ একটা টিউব দিব, এটারই বলে গ্রমেট। গ্রমেটের আরেক নাম ভেন্টিলেশন টিউব। ভেন্টিলেশন টিউব আল্লাহ দিছিল এসেশন টিউব, ওটা কাজ করতেছে না এখন। ঠিক আছে? তাহলে মাইলিঙ্গোটমির এরপরের যে ডিজিজ অ্যাকিউট সাপোরেটিভ অটিটিস মিডিয়া, সেখানেও মাইলিঙ্গোটমি করতে হয়। টোটাল দুইটা ডিজিজে মাইলিঙ্গোটমি করা লাগে। একটা হলো সেক্রেটরি অটিটিস মিডিয়া বা ওএমই, আরেকটা ডিজিজ আছে অ্যাকিউট সাপোরেটিভ অটিটিস মিডিয়া। এখন এখানে খেয়াল না করলে এগুলা মুখস্থ করে মনে রাখতে পারবেন না, একদম পানির মতো সহজ। এই হলো টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেন এটা হ্যান্ডেল অফ দি মেলিয়াস। কোন এয়ারের এটা এতদিনে বলতে পারবা? কোন কানের? ভেরি গুড, রাইট এয়ার। রাইট এয়ারের টিম্প্যানিক মেমব্রেন এটা। এটার কোন ফ্লাইট কোথায় থাকে? 5 o'clock পজিশন। লেফটটা মনে রাখতে বলছিলাম এল দিয়া, লেফটের এটা উল্টাই দিলে 7, তাহলে রাইটেরটা 5 o'clock। 5 o'clock পজিশনে থাকে কোন ফ্লাইট? কোন ফ্লাইট থাকে অ্যান্ট্রো ইনফ্রারেড। তো কানের মধ্যে যখনই লাইট ফেলবো একটা জায়গায় চিকচিক করে, নিচের অংশ দেখবা নিজে, এটাকে বলে অ্যান্ট্রো ইনফ্রারেড পার্ট। আর এমনি আমি তোমাদের দেখাইছিলাম যে টিম্প্যানিক মেমব্রেনে along the long axis of the handle of the Malleus একটা ইমাজিনারি লাইন টানলাম, আর একটা হ্যান্ডেল অফ দ্য Malleus দিয়ে টানলাম। ঠিক আছে? চারটা কোয়াড্রেন্ট হয়ে গেছে। অ্যান্টেরো সুপিরিয়র, অ্যান্টেরো ইনফেরিয়র, পোস্টেরো সুপিরিয়র, পোস্টেরো ইনফেরিয়র। ইন কেস অফ ওএমই ইনসিশন দিতে হয় অ্যান্টেরো ইনফেরিয়র। অ্যান্টেরো ইনফেরিয়র এই যে এটা কোন ফ্লাইট যেখানে আছে, কোন ফ্লাইট থাকে কোথায়? 5 o'clock। তাহলে আমি 5 o'clock এই যে 5 o'clock। ঠিক আছে? তাহলে আমি এখানে ইনসিশন দিব। কিরকম ইনসিশন দিতে হবে ওএমইতে? রেডিয়াল ইনসিশন। এই আমার ইনসিশন দেওয়া শেষ। রেডিয়াল, রেডিয়াল নামটা কোথা থেকে আসছে? টিম্প্যানিক মেমব্রেনের এটার নাম কি? পার্স আর পুরোটা পার্স টেনসার। পার্স টেনসার এটা মনে আছে তো? তাহলে আমি অ্যান্ট্রো ইনফ্রারেড ইনসিশন দিতেছি। ওএমই এর ক্ষেত্রে ফ্লুইড বাইট করব, গ্রমেট দিব বা ফ্লুইড বাইট করব। ইন কেস অফ ওএমই, ওএমই হলো নন পুরুলেন্ট ফ্লুইড, নন ইনফেক্টিভ ফ্লুইড, স্টেরাইল ফ্লুইড, এটা তো মনে আছে। তাহলে সেখানে আমি রেডিয়াল ইনসিশন দেব। এই ইনসিশনের নাম রেডিয়াল ইনসিশন। কই থেকে আসলো নামটা? এই পুরো টিম্প্যানিক মেমব্রেন হলো আমার মিডল ফাইব্রাস লেয়ার, মাঝখানে ফাইব্রাস লেয়ার থাকে। এই ফাইব্রাস লেয়ার এখানে পার্স প্লাসিডাই লুজলি or
অ্যারেঞ্জমেন্টটা খুব লুজ বাই লুজ এরিওলার টিস্যু। পার্স প্লাসিডায় যে ফাইব্রাস টিস্যু সেটা লুজ এরিওলার টিস্যু, এটা দুর্বল। আর এখানে খুব টেন্স থাকে, ওয়েল অর্গানাইজড। এখানে কিছু ফাইবার থাকে। কি কি ফাইবার আছে কেউ জানো? কালার দেয়নি তো আমাদের। এইটা এটা দেখা যায় দূরের থেকে, নীল সবুজটা। টিম্প্যানিক মেমব্রেনের একদম পেরিফেরাল পার্টে সার্কুলার ফাইবার থাকে, ডিপ সার্কুলার ফাইবার। এটাকে বলে ডিপ সার্কুলার ফাইবার। এটা বেশি ঘন থাকে এট দ্য পেরিফেরি। সার্কুলার ফাইবার। আর সেন্ট্রালি থাকে একটু হালকা। ডিপ সার্কুলার ফাইবার মোর বেশি থাকে কোথায়? এট দ্য পেরিফেরি। সেন্ট্রালি একটু কম থাকে এই ফাইবারগুলো, গ্যাপে গ্যাপে থাকে সার্কুলার ফাইবারস। এটা থাকে ডিপ লেয়ারে, ডিপ সার্কুলার ফাইবারস। আর সুপারফিশিয়াল রেডিয়াল ফাইবার। সুপারফিশিয়াল থাকে রেডিয়াল ফাইবার। এই দুই ধরনের ফাইবার আছে টিম্প্যানিক মেমব্রেনে, বুঝছো কিনা? টিম্প্যানিক মেমব্রেনের ফাইবার আছে দুই ধরনের, ডিপ সার্কুলার ফাইবারস আর হলো সুপারফিশিয়াল রেডিয়াল ফাইবারস। ডিপ সার্কুলার ফাইবার পেরিফেরিতে বেশি ঘন থাকে। কেন? টিম্প্যানিক মেমব্রেনকে বনি টিম্প্যানিক সালকাসে আটকে রাখার জন্য। টিম্প্যানিক সালকাসে বসানো থাকে না, অ্যানাটমি বলতেছে। একটা টিম্প্যানিক মেমব্রেনটা শূন্যে বাসতেছে না, একটা বনি খাস, যেরকম তোমরা চাদর বিছানায় দিয়ে আবার তোষকের কি বলে জাজিমের নিচ দিয়ে ঢুকানো, বা তোষকের নিচে, যাতে সুন্দর থাকে। আল্লাহ এই টিম্প্যানিক মেমব্রেনের বনি খাস টিম্প্যানিক সালকাস, বনি টিম্প্যানিক সালকাস এই সালকাসে ঢুকাই দিছে। এই জানলা কিন্তু দেখো কাজ ধাক্কালে পড়ে না। কেন? এই কাজগুলা একটা খাজের ভিতরে ঢুকানো আছে, এমনি এমনি রেখে দেয় নাই কিন্তু, এই কাজ পড়ে না। তো পাশে আবার রাবারও দেওয়া আছে, দেখছো? ওই বনি সালকাসের মধ্যে পাশে আবার রাবারও আছে। রাবার এই যে টিম্প্যানিক সালকাস, ইয়া কি বলে, এই যে সার্কুলার ফাইবার। সার্কুলার ফাইবার টিম্প্যানিক সালকাসে খুব মজবুত দড়ির মতো হয়ে গেছে। এটাকে বলে টিম্প্যানিক অ্যানিউলাস। টিম্প্যানিক অ্যানিউলাস। এই টিম্প্যানিক মেমব্রেনের সার্কুলার ফাইবারগুলা ঘন, খুব বেশি ঘন, একেবারে পেরিফেরাল পার্টে। ওইটা টিম্প্যানিক অ্যানিউলাস তৈরি করছে। বুঝতেছো কিনা? এটা এতক্ষণ কেন বললাম? এখন দেখো, ইন কেস অফ ওএমই আমরা ইনসিশন দিতেছি কোথায়? রেডিয়াল ইনসিশন দিলাম। তাহলে রেডিয়াল ইনসিশন দিলে রেডিয়াল ফাইবার কম কাটা যাবে না? কম কাটা যাবে। দিয়ে আমি ফ্লুইডটা অ্যাসপিরেশন করলাম যাতে দ্রুত এটা হিলিং হয়ে যায়। এই একটা অ্যাডভান্টেজ, ছিদ্রটা তাড়াতাড়ি নিজে নিজে বন্ধ হয়ে যায়। আর ইন কেস অফ অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, এটা নেক্সট ডিজিজ পড়াবো। অ্যাকিউট, হঠাৎ করে কানের মধ্যে মিডল এয়ারে পুষ জমে যাবে। অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, মিডল এয়ারে হঠাৎ ইনফেকশন হবে। অটাইটিস মিডিয়া মানে কি? ইনফেকশন বা ইনফ্লামেশন অফ দ্য মিডল এয়ার। সাপোরেশন মানে পুষ, আর অ্যাকিউট মানে হঠাৎ, র্যাপিড, রিসেন্ট অনসেট। অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, মিডল এয়ারে ইনফেকশন হয়ে পুষ জমবে। তো পুষ তো বেরোতে পারতেছে না, তখন দেখা যায় প্রচন্ড কানে ব্যথা। আর পুষ তাড়াতাড়ি, যেহেতু ব্যাকটেরিয়া, দ্রুত পুষ বাড়তে থাকে আর টিম্প্যানিক মেমব্রেন ফুলতে থাকে। রোগী চিৎকার করে কাঁদতে কাঁদতে হাত ধরে কানের মধ্যে, তারপরে আসে, গায়ে জ্বর থাকে। ওই সময় টিম্প্যানিক মেমব্রেনের মাইনিঙ্গোটমি করে দিতে হয়। তাহলে সাডেন রিলিজ হয় প্রেশার, আর ব্যথা ব্যথা চলে যায়। তাহলে মাইনিঙ্গোটমি লাগবে। তাহলে অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, এটা হলো ইনফেক্টিভ, পাস ফরমেশন হয়, পুরুলেন্ট অ্যান্ড সিভিয়ার এরেক্ট বাল্জ টিম্প্যানিক মেমব্রেন টেন্ডস টু রাপচার। এটা তো পরে পড়াবো, এখন এখানে বলতেছি। তাহলে এখানে যে ইনসিশন দিলাম এটা হলো ওএমই, রেডিয়াল ইনসিশন, এন্ট্রো ইনফেরিয়র টু দ্য টিম্প্যানিক মেমব্রেন, এন্ট্রো ইনফেরিয়র কোয়াড্রেন্ট। এটা এন্ট্রো ইনফেরিয়র বুঝাই দিছি কেন এন্ট্রো ইনফেরিয়র। এখন কি মনে আছে তো এন্ট্রো ইনফেরিয়র? আর এইখানে ইনসিশন দিব ইন কেস অফ অ্যাকিউট সাপোরেটিভ পোস্টেরিয়র ইনফেরিয়র, সেটা হলো কার্ভিলিনিয়ার। Curvilinear incision in case of acute suppurative otitis media, incision এর নাম
কার্ভিলিনিয়ার ইনসিশন। বুঝা গেছে? কার্ভ শেপেড কার্ভিলিনিয়ার ইনসিশন। কেন দিতেছি কার্ভিলিনিয়ার? কার্ভিলিনিয়ার দিলে অনেকগুলো রেডিয়াল ফাইবার কাটা যাবে। এখানে আরো ছিল না রেডিয়াল ফাইবার, সব কাটা যাবে। সার্কুলার ফাইবারও কাটা যাবে, এটা যাতে আমার বড় ওপেনিংটা বড় হয় এবং যেহেতু এটা ইনফেক্টিভ প্রসেস অনেক লম্বা সময় চলবে, যাতে পুজগুলো বাইরে যায়। তাহলে দিলাম অ্যান্টেরো পোস্টেরো ইনফেরিয়র। এই হলো পার্থক্য। পোস্টেরো ইনফেরিয়রলি দিব কখন? অ্যাকিউট সাপোরেটিভ অর্টাইটিস মিডিয়ায়, এটা বাইবার কোশ্চেন। আর অ্যান্টেরো ইনফেরিয়রলি দিব কখন? সেক্রেটরি অর্টাইটিস মিডিয়ায়। এই হলো ইনসিশন। ইনসিশনটা কোথায় দিব? ইন বিটুইন হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস এন্ড টিম্প্যানিক অ্যানুলাস। Anterior-inferior quadrant-এ দিব কার্ভিলিনিয়ার ইনসিশন ইন বিটুইন হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস এন্ড টিম্প্যানিক অ্যানুলাস। এই যে এটা টিম্প্যানিক অ্যানুলাস, এখন বললাম মোটা দড়ির মতন যেটা, আর এটা হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস, এই দুইয়ের মাঝখানে। কিন্তু anterior-inferior posterior-inferior quadrant-এ দিব। Posterior-inferior quadrant। কোনো কথা আছে? কোশ্চেন? কোনো কোশ্চেন করো না কেন? মনে হয় সব বুঝে বলছে। তাহলে পোস্টেরিয়র এখানে কি কোনো সমস্যা আছে? টিম্প্যানিক মেমব্রেনে ইনসিশন দিয়ে আমরা মিডল ইয়ারের ফ্লুইড বাইর করব। সেক্রেটরি অর্টাইটিস মিডিয়ায় আমরা দিব অ্যান্টেরিয়র ইনফেরিয়র কোয়াড্রেন্টে রেডিয়াল ইনসিশন, রেডিয়াল বা লিনিয়ার। আর বাঁকা করে দিতেছি কার্ভিলিনিয়ার, যাতে বেশি ফাইবার কাটা যায়, ওপেনিংটা লার্জ হয় এবং বেশি দিন থাকে। সেটা হলো পুজ যখন হয়। পুজ হয় অ্যাকিউট সাপোরেটিভ অর্টাইটিস মিডিয়া। সাপুরেশনের বাংলায় হয়েছে পুজ। ঠিক আছে? ওটা দিব পোস্টেরিয়র ইনফেরিয়রলি, ওএমইতে দিব অ্যান্টেরিয়র ইনফেরিয়রলি। ঠিক আছে? আজকে শেষ। নেক্সট ক্লাসে অ্যাকিউট সাপোরেটিভ অর্টাইটিস মিডিয়া।